সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে দ্বিতীয় পর্ব, চার্লস জেভিয়ারের ডায়েরি। ওপরের ঘরে দরজা ভালো করে টেনে হিরণমামা বললেন, দেখ দেখ তো টিটো, এটা পড়তে পারিস কি না? এই বুঝি সেই ডায়েরিটা। কালো ছেঁড়া খোঁড়া মলাট, কাগজও খুব পুরনো। খুলে দেখি জায়গায় জায়গায় পোকায় কেটেছে। কোথাও জলে ভিজে হরফগুলো বোঝা যাচ্ছে না। চোখ বুলিয়ে দেখেই বুঝেছিলুম ইংরেজিতে লেখা, কিন্তু বেশ গোটা গোটা হরফ। সেকালের লোকেরা সব দেশেই খুব পরিষ্কার ছাঁদে লিখত। হরফের ধাঁচে সেকালের ছাপ রয়েছে। কালির রং কালো, কিন্তু এখনো কি ঝকমক করছে। আমার আরও মনে হলো এই ডায়েরির লেখক অনেক দিন ধরে অনেক সময় নিয়ে আস্তে আস্তে লিখেছে। কোনো রকম তাড়াতাড়ির ধার ধারেনি। প্রথম পাতায় নাম ঠিকানা লেখা, ক্যাপ্টেন চার্লস জেভিয়ার, আলাস্কা জাহাজ, গুয়াকুইল বন্দর, ইকুয়েডর, দক্ষিণ আমেরিকা। দ্বিতীয় পাতায় ডায়েরি শুরু হয়েছে। ওপরে তারিখ লেখা 18ই মার্চ 1899, রাত 12টা। আমার শখের জাহাজ আলাস্কার দর দাম আজই হয়ে গেল। কাল সকালে ওকে নিতে আসবে ওর নতুন মালিক। লোকটা একজন স্প্যানিশ, এই বন্দরেই ওর বাড়ি। ও বলছিল এমনি একখানা জাহাজ ওর খুব দরকার ছিল। এটা পেলে সে তার বাবার মতোই নিজের দেশ স্পেনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে ভালো পয়সা কামাবে। ওটা চালাকি ব্যাটার। আমি ইংরেজ, আমাকে ফাঁকি দেবে কি না। ওই মারকুট্টে মতলববাজ ধূর্ত একটা স্প্যানিশ। ওদের মতলব তো সবাই জানে। ব্যাটা আসলে একজন গোল্ড ডিগার যাকে বলে, সোনা হাতড়ে বেড়াচ্ছে। ও যদি নিঘাত জাহাজটা নিয়ে মেক্সিকো উপসাগরে হারানো শহর অ্যাটলান্টা আবিষ্কার করে, গুপ্তধন না হাতায়, তো আমার সওয়া হাত লেজ গজাবে। তা মরুগ্গে, গোল্লায় যাক ওই নীল চোখ লাল চেহারাওয়ালা গিরগিটির মতো শয়তানটা। আলাস্কাকে আমার বেচে দেওয়া ছাড়া উপায় নেই, কারণ টাকা আমার খুবই দরকার। বর্ষার আগেই আমাজন নদীর ধারে ভীষণ জঙ্গল এলাকায় কাজ শেষ করে ফিরে আসতে হবে। তার জন্যে কম করে 100 জন সাহসী ডানপিটে লোক দরকার। তাদের মাইনে আর খোরাকি দিতে হবে। তার উপর অনেক বন্দুক, পিস্তল আর কার্তুজ দরকার। এসব না নিয়ে গেলে আমার আর ফিরে আসাই সম্ভব হবে না। পৃথিবীর সব চাইতে আদিম, বর্বর এবং নৃশংস ইন্ডিয়ান জাতের সঙ্গে মোকাবিলা করতে যাচ্ছি। তবে এটা শুধু আশার কথা। ওদের সমাজ থেকে যে লোকটা প্রাণের ভয়ে পালিয়ে এসেছে, তার কাছেই পথের খবর রয়েছে। এই লোকটার নাম ম্যাসিও। ওদের গোত্রের নাম জিভারো। ভীষণ দুর্ধর্ষ আর হিংস্র স্বভাবের মানুষ তারা। ম্যাসিও তাদেরই একজন
ওঝা, যাকে আমরা বলি উইচ ডক্টর। কিছুদিন আগে অসুখ বিসুখে অনেক লোক মারা পড়ায় ওঝার ওপর বিশ্বাস তাদের হারিয়ে গেছে। এই অবস্থায় জিভারোরা ওঝাকে খতম করে। তাদের বিশ্বাস বনদেবতা ওয়াকিনি ওঝার রক্ত পেলে খুশি হবেন, অভিশাপ দূর হয়ে যাবে। ম্যাসিও কিভাবে টের পেয়ে পালিয়ে আসে। পথে এক ফরাসি শিকারীর সঙ্গে তার দেখা হয়। এই ফরাসি ভদ্রলোক ওদের ভাষা বোঝেন। তার কাছে ম্যাসিও এখনো বাস করছে। ম্যাসিও নিজের জাতের ওপর এত রেগে আছে যে তাকে একটা অদ্ভুত খবর দিয়েছে। হ্যাঁ, অবিশ্বাস্য খবর মনে হবে, কিন্তু আমি জানি তা নয়। 16 শতকের গোড়া থেকে যখন স্পেন দেশের লোকেরা দক্ষিণ আমেরিকায় গিয়ে ওই অঞ্চলের মায়া সভ্যতা সোনার লাভে ধ্বংস করতে থাকে, তখন কিছু রেড ইন্ডিয়ান, তাদের গোষ্ঠীর নাম ইনকা, কোনো মতে প্রাণ নিয়ে পালায়। তাদের সঙ্গে ছিল অজস্র সোনা, হিরে আর মণিমুক্তা। আমাজন নদীর ধারে কোনো এক পাহাড়ি জায়গায় সেগুলো তারা পুঁতে রাখে। তারপর হতভাগ্য লোকগুলো দিন দিন না খেতে পেয়ে অসুখ বিসুখে মারা পড়ে। 200-250 বছর পরে একজন জিভারো ওঝা কিভাবে হঠাৎ ওই গুপ্তধনের খোঁজ পেয়ে যায়। কিন্তু ওরা তো বর্বর, অসভ্য মানুষ। এই আলো ঝলমলে জিনিসগুলো কি কাজে লাগে বোঝে না। কিন্তু ওদের ধারণা এগুলো বনদেবতা ওয়াকিনিরই কোনো কাণ্ড কারখানা। তাই সেখানটায় পাহারা দেয়, যাতে কেউ ওগুলো ছুঁতে না পারে। ম্যাসিও ওঝা সেই গোষ্ঠীরই একজন। ফরাসি ভদ্রলোকের নাম জাঁ ফার্লো। সম্প্রতি আমার সঙ্গে পরিচয় হয়েছে, বন্ধুত্বও হয়েছে। একদিন হঠাৎ আমার কাছে সব খুলে বললেন। তারপর আমি ম্যাসিওর সঙ্গে দেখা করেও এসেছি। ম্যাসিও পাসো স্যান্ডো নামে এই নির্জন পাহাড়ি এলাকা ছেড়ে কিছুতেই বাইরে আসতে চায় না। ওখানে ফার্লো খানিকটা জায়গা নিয়ে চাষবাদ করে। ম্যাসিও দিনরাত ঘরে চুপচাপ বসে থাকে। ফার্লোর ভয় শিগগির লোকটা মরে যেতে পারে, তাই যত তাড়াতাড়ি হয় ওকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়া দরকার। আমার গা শিউরে উঠেছিল পড়তে পড়তে। এবার হিরণ মামা বললেন, এবার একেবারে শেষ পাতাটা পড়। শেষ পাতাটা জেবড়ে গেছে, হয়তো জলে ভিজে গিয়েছিল। হরফগুলো চেনা যায় না, তবে অনেক কষ্ট করে মোটামুটি দাঁড় করালুম। 2রা জুলাই 1899, রাত 2টো। নদীর ধারে বসে লিখছি। সাবধানে পাতার আড়ালে মোমবাতি জেলে লিখতে হচ্ছে। এখান থেকেই জিভারোদের এলাকা শুরু। ম্যাসিও খুব উত্তেজিত, তার ছটফটানি টের পাচ্ছি। ফার্লো ওকে ধরে বসে রয়েছেন একটা গাছের নিচে। আমরা সবাই
বন্দুক পিস্তলে গুলি ভরে তৈরি আছি, কারণ যে কোনো সময় জিভারোরা হানা দিতে পারে। তাদের কাছে যারা অচেনা তারা সবাই তাদের শত্রু। কিন্তু এরই মধ্যে আমি লিখছি, কারণ জানি না আর ফিরতে পারবো কি না। যদি না ফিরি, আমার এই ডায়েরি একটা চুয়োর গাছের নিচে পোঁতা রইল। কারো না কারো একদিন হাতে পড়ে যেতে পারে। গাছের গুঁড়িতে ইংরেজিতে লিখে রাখব, নিচে খুঁড়ে দেখুন। এদিকে আজ বিকেলে ফার্লো একটা চমৎকার কাজ করেছেন। তার এতদিনের সাধনা সফল হয়েছে। ম্যাসিওর সাহায্যে সেই জায়গাটার একটা নকশা এঁকে ফেলেছেন। একটু এদিক ওদিক অবশ্যই হতে পারে, কিন্তু নকশাটায় কোনো ভুল নাকি নেই। ফার্লো শিকারী মানুষ, এদিকটা তার কিছু চেনা তো বটেই। একটা কাজ আমিও করে ফেলেছি। নকশাটা ফার্লোর কাছে আছে, কিন্তু আমি মনে মনে তা অবিকল মুখস্থ করার মতো রেখেছি। সেটা এই শেষ পাতায় এঁকে দিচ্ছি। পাতা এখানে শেষ হয়েছে। আমি বললুম, বাট পাতাই তো শেষ হয়ে গেল লেখার চোটে। নকশা আঁকলেন কোথায় ভদ্রলোক? মামা মুচকি হেসে বললেন, ওটা শেষ পাতা নয়, শেষ পাতা কেটে নিয়েছে কেউ। পরীক্ষা করে দেখলেই টের পাবি। তাই তো আগাগোড়া শিউরে উঠলুম। বললুম, মামা, তাহলে তো আর কোনো উপায় নেই। হিরণ মামা কি যেন ভাবতে ভাবতে বললেন, কিসের? গুপ্তধন খুঁজে বের করার। হিরণ মামা আমার চোখে চোখ রেখে শান্তভাবে বললেন, তবু আমি যেতে চাই টিটো। তুই যাবি আমার সঙ্গে? আমার রক্ত নেমে উঠল। বললুম, যাব মামা, তোমার সঙ্গে আমি জমের বাড়ি যেতেও পিছপা নই। হিরণ মামা এবার মিটিমিটি হেসে বললেন, কতকটা জমের বাড়ি যাওয়াই বটে। এই মমি মুন্ডুটা কার জানিস? সেই জিভারও ওঝা ম্যাসিওর। ম্যাসিও ওঝার মুন্ডু? আমার গা শিউরে উঠল। মুন্ডুটার দিকে তাকালুম। একটা কমলা লেবুর মতো ছোট্ট সেটা। এক রাশ চুল রয়েছে, মেয়েদের মতো লম্বা সেই চুল। চোখ দুটো জ্যান্ত হয়ে তাকিয়ে আছে যেন, জ্বলছে। কি হিংসুটে চাউনি। ঠোঁট দুটো সেলাই করা। বললুম, মামা, এই জিভারও কি ক্ষুদে লিলিপুট মানুষ? কতটুকু মুন্ডু কেন? হিরণ মামা বললেন, না, তারা আমাদের মতোই লম্বা, এমনি চওড়া ছাতিওয়ালা মানুষ। মাথাটা তাদের তুলনায় বরং মোটা। আসলে কি হয়েছে জানিস? চামড়াবিদ্যায় ওরা পাকা। মানুষের মুন্ডু কেটে খুলি হাড়গোড় ফেলে দিয়ে শুধু চামড়া, চুল, চোখ, কান সব ঠিকঠাক তুলে নেয়, যাকে বলে ছাল ছাড়ানো। তারপর ভেতরে গরম পাথর আর বালি ভরে দেয়। এবার কোনো আঁড়কে ডুবিয়ে দিলে ওরা কুঁচকে ছোট্ট কমলালেবুর সাইজ হয়ে পড়ে। এই মমি মুন্ডু
হাজার হাজার বছর টিকে থাকে, নষ্ট হয় না। আর এর নাম কি জানিস? সানসা। জীবারদের যুদ্ধ জয়ের ট্রফি বলতে পারিস। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আপনারা শুনলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের আমাজন রহস্য উপন্যাস থেকে দ্বিতীয় পর্বের গল্প চার্লস জেভিয়ারের ডায়েরি। নমস্কার শ্রোতাগণ, দেখা হবে আগামী পর্বে। আপনাদের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন।